আপনারা দেখছেন একুশে টেলিভিশন। আবারও আমন্ত্রণ একুশে বিজনেসে, সঙ্গে আছি তাসমিয়া তারিন। দর্শক, দেশের ব্যবসা বাণিজ্য, অর্থনীতি ও শেয়ার বাজারের সর্বশেষ তথ্য স্বয়ংক্রিয় গ্রাফিক্স পদ্ধতিতে পরিবেশন করছে একুশে বিজনেস। দর্শক, আপনারা জানেন ঢাকা ও চিটাগং স্টক এক্সচেঞ্জে আমাদের দুজন প্রতিনিধি রয়েছেন। ডিসি স্টুডিওতে আছেন তানজিনা মিথিলা এবং সিসি স্টুডিওতে আছেন নুসরাত খান। আমরা সেখানকার সর্বশেষ খবর জানতে এখন চলে যাচ্ছি তাদের কাছে। মিথিলা, ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন শেষ হতে আর মাত্র 1 ঘন্টা মতন বাকি রয়েছে, তো এখন পর্যন্ত লেনদেনের গতি কেমন দেখতে পাচ্ছেন? ধন্যবাদ তারিন আপনাকে। তারিন, এখনো পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জে কিন্তু নেগেটিভ ট্রেন্ড নিয়ে লেনদেন চলছে এবং লেনদেনের গতিটাও কিন্তু স্লো রয়েছে। দিনের শুরুটা যদিও কিছুটা পজিটিভ ট্রেন্ড নিয়ে লেনদেন শুরু হয়েছিল, তবে কিছুক্ষণ পর থেকে কিন্তু নেগেটিভ একটি ট্রেন্ড দেখা যায় ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং সেই ধারাবাহিকতা এখনো পর্যন্ত অব্যাহত রয়েছে। দিনে ঠিক এই মুহূর্তে সবকটি ইন্ডেক্সই নেগেটিভ ট্রেন্ডেই অবস্থান করছে। এই মুহূর্তে ডিএসসি টপ ট্রেডের তালিকায় প্রথমে অবস্থান করছে লাফার্জ সুরমা সিমেন্ট, দ্বিতীয় অবস্থানে রয়েছে স্কয়ার ফার্মা, ডেসকো রয়েছে তৃতীয় অবস্থানে, এমজেএলবিডি রয়েছে পরবর্তী চতুর্থ অবস্থানে। লাফার্জ সুরমার মোট লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে 5,87,00,000 টাকা এবং 120 টাকা 80 পয়সায় প্রতিটি শেয়ার ট্রেড হচ্ছে। স্কয়ার ফার্মার দর হারিয়ে লেনদেন হচ্ছে এই মুহূর্তে। এছাড়াও টপ গেইনারের তালিকায় যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদের মধ্যে প্রথমে উঠে এসেছে ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড, দ্বিতীয় অবস্থানে নেমে গেছে ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ড, স্ট্যান্ডার্ড ব্যাংক রয়েছে তৃতীয় অবস্থানে এবং ইস্টার্ন লুব্রিক্যান্ট রয়েছে চতুর্থ অবস্থানে। ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড 5.88% দর বেড়ে 7 টাকা 20 পয়সায় প্রতিটি ইউনিট ট্রেড হচ্ছে। ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ড 4.26% দর বেড়ে 4 টাকা 90 পয়সায় প্রতিটি ইউনিট ট্রেড হচ্ছে। এছাড়াও টপ লুজার্সের তালিকায় অর্থাৎ শতাংশের দিক থেকে যে প্রতিষ্ঠানগুলো সবচেয়ে বেশি দর হারিয়েছে তাদের মধ্যে সাভার রিফ্র্যাক্টরিজ প্রথম অবস্থানে রয়েছে, শ্যাম্পু সুগার দ্বিতীয় অবস্থানে রয়েছে, স্টাইল ক্রাফট রয়েছে তৃতীয় অবস্থানে এবং মেঘনা কর্নেলস মিল্ক রয়েছে চতুর্থ অবস্থানে। প্রথম অবস্থানে থাকা সাভার রিফ্র্যাক্টরিজ 8.49% দর হারিয়ে 49 টাকা 60 পয়সায় প্রতিটি শেয়ারে ট্রেড হচ্ছে। এছাড়াও সেক্টরাইজ মুভমেন্টেও কিন্তু এখনো পর্যন্ত একটি নেগেটিভ ট্রেন্ড দেখা যাচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। তো তাই ঢাকা স্টক এক্সচেঞ্জে দিনের শুরুটা পজিটিভ ট্রেন্ড নিয়ে লেনদেন শুরু হলো, এখনো পর্যন্ত কিন্তু নেগেটিভ ট্রেন্ডেই লেনদেন চলছে। তারিন। মিথিলা, আপনাকে অনেক ধন্যবাদ। নুসরাত, আপনার কাছে আসবো। মিথিলার কাছ থেকে শুনছিলাম যে নেগেটিভ একটা ট্রেন্ড রয়েছে ঢাকা শেয়ার বাজারে, তো চট্টগ্রাম শেয়ার বাজারে কি একই রকম একটা পরিস্থিতি রয়েছে? তারিন, আপনাকে ধন্যবাদ। ঢাকা স্টক এক্সচেঞ্জের মতো চিটাগং স্টক এক্সচেঞ্জেও টানা একটি নেগেটিভ ট্রেন্ড লক্ষ্য করা যাচ্ছে দিনের শুরু থেকেই। ঠিক এই মুহূর্তে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে বেশিরভাগই দর হারিয়েছে এবং লেনদেনে বেশ ধীরগতি লক্ষ্য করা যাচ্ছে। 3 ঘন্টায় লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে 7 কোটি টাকার কিছুটা বেশি। সিসি টপ ট্রেডের তালিকায় ঠিক এই মুহূর্তে প্রথম অবস্থান আছে লাফার্জ সুরমা সিমেন্ট, দ্বিতীয় অবস্থান আছে ডেসকো, তৃতীয় অবস্থান আছে বেক্সিমকো এবং চতুর্থ অবস্থান আছে সাইফ পাওয়ারটেক। প্রথম অবস্থানে থাকা লাফার্জ সুরমা সিমেন্টের লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে 54 লাখ টাকার বেশি এবং এর প্রতিটি শেয়ার 120 টাকা 90 পয়সা লেনদেন হচ্ছে। টপ গেইনার্সের তালিকায় শতাংশের দিক থেকে প্রথম অবস্থানে আছে হাক্কানি পাওয়ার, দ্বিতীয় অবস্থানে আছে আজিজ পাইপস, তৃতীয় অবস্থানে আছে এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড এবং চতুর্থ অবস্থানে আছে ডেসকো। প্রথম অবস্থানে থাকা হাক্কানি পাল্পের প্রতিটি শেয়ার 33 টাকা 70 পয়সা লেনদেন হচ্ছে। এছাড়া টপ লুজার্সের তালিকায় শতাংশের দিক থেকে প্রথম অবস্থান আছে ন্যাশনাল পলিমার, দ্বিতীয় অবস্থান আছে স্ট্যান্ডার্ড সিরামিক্স, তৃতীয় অবস্থানে আছে মিথুন নিটিং এবং চতুর্থ অবস্থানে আছে সন্ধান ইন্স্যুরেন্স। প্রথম অবস্থানে থাকা ন্যাশনাল পলিমারের প্রতিটি শেয়ার 79 টাকায় লেনদেন হচ্ছে, দর হারিয়েছে 9.80%। দ্বিতীয় অবস্থানে থাকে স্ট্যান্ডার্ড সিরামিক্সের প্রতিটি শেয়ার 39 টাকায় লেনদেন হচ্ছে, 3 টাকা 80 পয়সা দর হারিয়ে। তৃতীয় অবস্থানে থাকা মিথুন নিটিং এর প্রতিটি শেয়ার 64 টাকায় লেনদেন হচ্ছে, 5 টাকা 70 পয়সা দর হারিয়ে। এছাড়া চতুর্থ অবস্থানে থাকা সন্ধানী ইন্স্যুরেন্সের প্রতিটি শেয়ার 57 টাকা 10 পয়সা লেনদেন হচ্ছে, দর হারিয়েছে 7.90%। এছাড়া ঠিক এই মুহূর্তে সিসি সিলেক্টিভ ক্যাটাগরি ইন্ডেক্সটি 92 পয়েন্ট কমে অবস্থান করছে 8,927 পয়েন্টে। সিসি অল শেয়ার প্রাইস ইন্ডেক্স 131 পয়েন্ট কমে অবস্থান করছে 14,709 পয়েন্টে। তো তারিন, এই ছিল চিটাগং স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তের খবরাখবর। নুসরাত ও মিথিলা, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। পুঁজিবাজারে ব্যাংকের বিনিয়োগ নির্দিষ্ট সীমার মধ্যে নিয়ে আসতে বেশ কটি ব্যাংকে একাধিক চিঠি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গেল নভেম্বর ও চলতি ডিসেম্বর মাসে ব্যাংকগুলোতে পাঠানো চিঠিতে বাংলাদেশ ব্যাংক বলেছে ব্যাংকগুলোর আগে থেকে নির্দিষ্ট সীমার ওপরে পুঁজিবাজারে বিনিয়োগ রয়েছে, কিন্তু কেন্দ্রীয় ব্যাংক নতুন করে বিনিয়োগ না বাড়িয়ে তা কমিয়ে আনার জন্য তাগিদ দিয়ে নির্দেশনা জারি করার পরও অনেক ব্যাংক বিনিয়োগ বাড়িয়েছে। এ অবস্থায় তাদের বিনিয়োগ কমিয়ে আনার পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অমান্য করার কারণ ব্যাখ্যা করতে বলা হয়েছে। সেই সঙ্গে ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী তাদেরকে কেন জরিমানা করা হবে না তাও জানতে চাওয়া হয়েছে।
পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান সুহৃদ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের এজিএম ও ইজিএম সংক্রান্ত খবরে বিভ্রান্তিতে পড়েছে বিনিয়োগকারীরা। আর এই বিভ্রান্তি তৈরি হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে প্রকাশিত পৃথক দুটি খবরে। ইজিএম ও এজিএম এর ঠিক আগের দিন গত 19শে ডিসেম্বর সুহৃদ ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান পদে আনিস আহমেদের মেয়াদ শেষ হয়। সেই আনিস আহমেদেরই পাঠানো একটি ফ্যাক্স বার্তার উপর ভিত্তি করে গত 21শে ডিসেম্বর নিজেদের ওয়েবসাইটে কোম্পানিটির 10ম এজিএম ও 4র্থ ইজিএম মুলতবি হওয়ার খবর প্রচার করে ডিএসই। এর 3 দিন পরেই নিজেদের অবস্থান থেকে সরে এসে একই ওয়েবসাইটে ভিন্ন খবর দেওয়া হয় ডিএসইর পক্ষ থেকে। গত 24শে ডিসেম্বর বুধবার দিন শেষে নিজেদের ওয়েবসাইটে ডিএসই জানায় নির্ধারিত দিনে সুহৃদের এজিএম ও ইজিএম অনুষ্ঠিত হয়েছে কিনা তা পরীক্ষা করে দেখা হচ্ছে। পরের দিন কোম্পানিটির নতুন ব্যবস্থাপনা পরিচালক দাবিদার ইঞ্জিনিয়ার মাহমুদুল হাসান সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন ও দেশের উভয় স্টক এক্সচেঞ্জে এই ইজিএম ও এজিএম এর যথানিয়মে সম্পন্ন হওয়ার পক্ষে দলিলাদি দাখিল করেন, যার প্রেক্ষিতে 24শে ডিসেম্বর দিন শেষে আগের অবস্থান থেকে সরে এসে পুরো বিষয়টি পরীক্ষাধীন আছে বলে খবর দেয় ডিএসই। যদিও বিভিন্ন গণমাধ্যম খবর অনুযায়ী কিছুটা উত্তেজনা তৈরি হলেও বিপুল সংখ্যক শেয়ার হোল্ডারের উপস্থিতিতে গত 20শে ডিসেম্বর সুহৃদ ইন্ডাস্ট্রিজের ইজিএম ও এজিএম সম্পন্ন হয়েছে। ইজিএম এ কোম্পানিটির পরিচালনা পর্ষদ পুনর্গঠিত হয়। এতে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে ইঞ্জিনিয়ার মাহমুদুল হাসানকে নির্বাচিত করেন শেয়ার হোল্ডাররা। এছাড়া এজিএম এ 30শে জুন 2014 সমাপ্ত বছরের জন্য 15% স্টক ডিভিডেন্ডের প্রস্তাব অনুমোদন পায়। দর্শক, এখন রয়েছে দেশের কৃষি উন্নয়নে তথ্য প্রযুক্তির ব্যবহার নিয়ে বিশেষ আলোচনা। আর এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন জাপানের কিউশু বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক আশির আহমেদ। আপনাকে স্বাগত একুশে বিজনেসে। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। প্রথমেই আমরা আজকে বলছিলামই যে আজকে আলোচনা করব তথ্য প্রযুক্তিতে কৃষি খাতে ব্যবহারের। এক্ষেত্রে আমরা জানি যে আপনি একটি উদ্যোগের সাথে রয়েছেন, সেখানে তথ্য প্রযুক্তি ব্যবহার করে কিভাবে কৃষকদের আয় বাড়ানো যায় এই বিষয়ে আপনারা কাজ করছেন। এই প্রজেক্টটি নিয়ে বিস্তারিত জানবো। ঠিক আছে, থ্যাংক ইউ। আমি আসলে পড়াই কিউশু ইউনিভার্সিটিতে, বুঝতে পারছেন, আমি একজন সহযোগী অধ্যাপক। আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে, বিশেষ করে বিদেশে যে জিনিসটা আমাদের দেশ থেকে তফাৎ, সেটা হলো ইউনিভার্সিটিগুলো বেশ ইন্ডাস্ট্রি এবং সোসাইটির সাথে খুব ওতপ্রোতভাবে জড়িত। আমরা ইউনিভার্সিটিতে গবেষণা করি, আনফর্চুনেটলি গবেষণার যে আউটকামগুলো এগুলো ঠিক শেলফে রয়ে যায়, ঠিক সোসাইটিতে যায় না। আমরা শুধুমাত্র থিওরিটিক্যাল নলেজগুলো অনেক সময় থেকে যায় আর কি, যাচ্ছে না তা না, তবে বেশিরভাগ ওরকমই হচ্ছে আর কি। সো আমাদের যে তথ্য প্রযুক্তি বিষয়টা, বুঝতে পারছেন যে আমাদের 7 বিলিয়ন লোক আছে পৃথিবীতে, 6 বিলিয়ন লোক এখন মোবাইল ফোন ইউজ করছে, আসলে 6 বিলিয়ন সিম কার্ড আছে। সো তথ্য প্রযুক্তি চলে গেছে একবারে আপামর জনসাধারণের কাছে। সো আমার যে বিষয়টা নিয়ে আমি গবেষণা করছি, যে তথ্য প্রযুক্তিটাকে ব্যবহার করে কিভাবে আমরা আপামর জনসাধারণের কাছে খুব বেসিক যে সার্ভিসগুলো আছে, যেমন হেলথ কেয়ার বলেন, এগ্রিকালচার বলেন, এগুলো সবার কাছে মোটামুটি জড়িত। এবং আমাদের দেশের একটা বিরাট জনগোষ্ঠী এগ্রিকালচারের সাথে জড়িত। তো আমি আসলে এগ্রিকালচারবিদ না, কিন্তু যেহেতু আইসিটি আছে, তো আমাদের ইউনিভার্সিটিতে একটা এগ্রিকালচার ডিপার্টমেন্ট আছে। সো ওনাদের সাথে আলোচনা করলাম যে আইসিটিটাকে এগ্রিকালচার ফিল্ডে কিভাবে কাজে লাগানো যায়। তো তখন ওইখান থেকে কথাটা শুরু। তো আমাদের দেশে কিন্তু এগ্রিকালচার নিয়ে অনেক কাজ হয়েছে, বুঝলেন। আমাদের যে ইউনিভার্সিটিগুলো আছে এখানে অনেক ভালো কাজ হয়, অনেক রিসার্চ আছে, অনেক নামও আছে ওনাদের। তো ওনাদের সাথে কথা বললাম যে আমাদের দেশের এগ্রিকালচার সিস্টেমটা কী। সো ওইখানে বোঝার চেষ্টা করলাম যে আমাদের ফার্মাররা কোথায় ওনাদের নলেজটা নেয়। নলেজ তো আপডেটেড করতে হয়, টেকনোলজি আপডেট করতে হয়, ওনারা কোত্থেকে নলেজ নেয়। তো এবং ওনাদের ফসলগুলো ওনারা কোথায় বিক্রি করেন। তো আমাদের প্রজেক্টের একটা গোল যেটা দাঁড় করিয়েছি যে আমাদের কৃষকদের আয় আমরা কিভাবে বাড়াতে পারি। এবং কৃষক বলতে বড় কৃষক আছে, ছোট কৃষক আছে, আর আমরা ধরে নিয়েছি ছোট কৃষক। ছোট কৃষক বলতে মনে করেন যে ঠিক আপনি যদি গ্রামের সিনারিওটা মাথায় রাখেন, দেখবেন যে অনেক ছোট ছোট কৃষক আছে যাদের ঘরের আঙ্গিনার আশেপাশে ওনারা ফসল ফলান। এবং ট্রেডিশনালি ওনারা কিন্তু অর্গানিক উপায়, যেটাকে আমরা বলি আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর না, স্বাস্থ্যকরী ফসল ওনারা উৎপাদন করতেন, নিজেরা খেতেন, একটু বেঁচে গেলে ওটাকে ওনারা মার্কেটে বিক্রি করে দিতেন। জি। সো ওই সেগমেন্টটাতে ওনাদের দেখার চেষ্টা করেছি যে ওনারা যদি ঠিক যেই উপায়ে ওনারা সবজি উৎপাদন করতেন, ঠিক ওই উপায়টাই ধরে রেখে সেটাকে যদি আমরা, আমাদের দেশে কিন্তু এখন বিরাট একটা ডিমান্ড আছে যে আমরা ট্রাস্ট করতে পারতেছি না যে আপনি যখন বাজারে যান এই সবজিটা কি আপনার
বাচ্চাদের জন্য ভালো, আমাদের নিজের শরীরের জন্য ভালো, আমরা ওটা ঠিক নিজেরা ডিসিশন নিতে পারতেছি না। তো তখন আমি একটা প্রপোজাল দিলাম, জাইকা নামে একটা অর্গানাইজেশন আছে আমাদের, জাপানি একটা অর্গানাইজেশন, ওনারা বাংলাদেশে কাজ করেন, ওনারা ফান্ডিং দেন। তো আমি বললাম যে এটা টেস্ট হিসাবে এরকমভাবে দেখতে পারি যে আমাদের যারা স্মল ফার্মার আছে ওনাদের একটা ইনকাম জেনারেশন যেন হয়, ওনাদের আয় যেন আমরা নিশ্চিত করতে পারি, এরকম একটা পথ হাতে নেওয়া যায় কিনা। সো ওইখান থেকে শুরু। এখন কোয়েশ্চেন হলো ওনাদের আয়টা আমরা কিভাবে বাড়াবো, এবং টেকনোলজি এর সাথে কিভাবে আসলে অ্যাড হচ্ছে। এক্স্যাক্টলি, টেকনোলজি, সেটা হলো আমার কাজ। সো টেকনোলজিটা কোথায় ব্যবহার করা যায় ওই ব্যাপারটা নিয়ে আমরা মনোযোগ দিলাম। সো দেখলাম যে ঠিক উনি ধরেন যে একটা সবজি বানানোর শুরু থেকে যখন সে জমিটা প্রিপেয়ার করে, ঠিক ওইখান থেকে শুরু করে আপনার জমিটা প্রিপারেশন, ক্রপ সিলেকশন, তারপরে যে আপনি সবজিটা বানাচ্ছেন তার একটা মেনটেনেন্স আছে। আমাদের যেমন রোগবালাই হয়, একটা সবজিরও তো রোগবালাই হয়, তো সবজিটা রোগবালাইটাকে আপনি কিভাবে মুক্ত করবেন, তারপরে এটা কনজিউমারের কাছে কিভাবে পৌঁছে দিবেন, কারণ অনেক সময় আমাদের প্রিজারভেটরি ইউজ করতে হয়, বিভিন্ন কেমিক্যাল ইউজ করতে হয়। সো এই জিনিসগুলোতে কোনো যন্ত্রের বা টেকনোলজির কোনো উপায় আছে কিনা। তো সেইখানে আমরা শুরু করলাম, আমি প্রত্যেকটা পর্যায়ে একটা একটা করে বিশ্লেষণ করছি আর কি। যেমন ধরেন আপনি কোন জমিতে কোন ফসল ভালো হবে, সো আমাদের সয়েল টেস্ট আছে, সয়েল টেস্ট করা যায়। এখন এই টেস্টারগুলো না খুব অল্প দামে এবং খুব অ্যাফোর্ডেবল একটা দামের ভিতরে চলে আসছে। সো আমরা একটা বক্স বানিয়েছি, এই বক্সের ভিতরে বিভিন্ন টুল কিট দিয়েছি। সো এটা আপনার সয়েল টেস্ট করবে, আপনার সয়েলের টেম্পারেচার দেখবে, সয়েলের পিএইচ দেখবে, এগুলো দিয়ে বলে দিবে। আপনারা কৃষকদেরকে সরবরাহ করছেন? অ্যাকচুয়ালি একজন কৃষককে যদি আমরা এটা দেই উনি অ্যাফোর্ড করতে পারবেন না। তো আমরা একটা কমিউনিটি হিসেবে দেখতেছি যে এই বক্সটাকে, ধরেন বক্সটার দাম $100 থেকে $300, সো ডিপেন্ড করে আপনি কোন ইকুইপমেন্টটা ওখানে বসাচ্ছেন। তো এই জন্য আমরা দেখতেছি যে একটা কমিউনিটি 100 ফার্মার্স, ওনাদের জন্য যদি আমরা একটা টুল কিট ইউজ করি তাহলে সবাই মিলে ওই কিটটাকে শেয়ার করতে পারবে। আর এখানে আরেকটা কাজ হবে যে এই টুল কিটটা ইউজ করবে, আমাদের অনেক ধরেন যে এগ্রিকালচার অ্যাসিস্ট্যান্ট আছে, যেটা গভর্নমেন্টের এমপ্লয়ি আছে, ওনাদের হাতেও দিতে পারি, বা এরকম হতে ফার্মারদের ভিতরেই একজন যে ভালো টেকনোলজি জানে, কোনো একটা ফার্মারের ছেলেও হতে পারে, ওর জন্য নতুন একটা বিজনেসও হতে পারে সেটা দিয়ে। আচ্ছা, সেটা আপনাদের আর্থিক সহায়তা? এটা এখন যেহেতু প্রজেক্ট চলতেছে, এখন এটা আমাদের জায়গা ফান্ডেড, ওইখানে যাচ্ছে, কিন্তু এটা যদি সাস্টেনেবল করতে চাই, আমাদের প্রজেক্ট শেষ হয়ে গেলে কি হবে, সো দেখতে চাই যে এটার দাম কি হবে, এটা দাম দিয়ে আসলে পোষাবে কিনা ফার্মারের। সো ওই জিনিসগুলো দেখাই হলো প্রজেক্টের ভিতরে আমাদের এই ক্যালকুলেশনটা বুঝে যাব। আচ্ছা, সো এই তথ্যগুলো কালেক্ট করে, যে সয়েল টেস্ট হলো, সমস্ত কিছু বুঝলাম, এই তথ্যগুলো ছোট্ট একটা ডিভাইসের মাধ্যমে এটাকে পাঠিয়ে দাও, আমার সার্ভারে পাঠিয়ে দেয় আর কি। এখানে হলো আইসিটির কাজ। আচ্ছা, কৃষিক্ষেত্রে আইসিটির কাজ এবং আয় কিভাবে বাড়ানো যায় এই সম্পর্কে বিস্তারিত জানবো, তার আগে একটা ছোট্ট বিরতি নিয়ে নিচ্ছি। দর্শক, নিচ্ছে একটা বিরতি, ফিরে আসবো একটু পরে, আমাদের সাথেই থাকুন। এত বড় হোটেলে প্রথম বেতন পেয়েছি মা, লেটস সেলিব্রেট। কাপড় দেখেছো? মনে হয় প্রথমবার এসেছে। প্রথমবার এসেছি, কিন্তু শেষবার না। নতুন রিন, যা কাপড়কে করে তোলে নতুনের মতো সাদা। নতুন রিন, থাকুন উজ্জ্বল সবসময়। বেসিন বা সিঙ্ক যাই হোক, ম্যাজিক পাইপ কিন্তু একটাই, আনোয়ারের A1 ম্যাজিক পাইপ। জার্মান টেকনোলজিতে প্রস্তুত, নমনীয়, অধিক পুরু, তাই ফাটে না, টেকে বেশি দিন। A1 ম্যাজিক পাইপ, সেরা মান, বেসিন ও সিঙ্কের সেরা সমাধান। বিশ্বের সেরা পারফিউম আর ময়শ্চারাইজিং সিল্ক এসেন্স সমৃদ্ধ নতুন লাক্স, যা আপনাকে দেয় সুবাসিত কোমল ত্বক। এখন প্রতিটি 150 গ্রাম লাক্সের সাথে একটি আকর্ষণীয় সুটকেস ফ্রি। বেসিন বা সিঙ্ক যাই হোক, ম্যাজিক পাইপ কিন্তু একটাই, আনোয়ারের A1 ম্যাজিক পাইপ। জার্মান টেকনোলজিতে প্রস্তুত, নমনীয়, অধিক পুরু, তাই ফাটে না, টেকে বেশি দিন। A1 ম্যাজিক পাইপ, সেরা মান, বেসিন ও সিঙ্কের সেরা সমাধান। 5 কোটি টাকার ফেয়ারনেস চ্যালেঞ্জে একদিকে ফেয়ার এন্ড লাভলি, অন্যদিকে আছে 300-400 টাকার বিদেশি ক্রিম। কার ফেয়ারনেস বেশি ভালো? চলো টেস্ট করে দেখি। এটা একটি 300 টাকার বিদেশি ক্রিম, আর এটা ফেয়ার এন্ড লাভলি অ্যাডভান্সড মাল্টিভিটামিন ক্রিম। ফেয়ার এন্ড লাভলি ফেয়ারনেস থেকে ভালো, প্রশ্নই আসে না। ব্যবহার করে নিজেই দেখো। 300 টাকার বিদেশি ক্রিমের ফ্যান তুমি জিতলে 5 কোটি আমি তোমাকে দিব, আর যদি আমি জিতি তাহলে আমি কি পাবো বলো বলো। ফেয়ার এন্ড লাভলি 5 কোটি টাকার চ্যালেঞ্জ।
আবারও স্বাগত একুশে বিজনেসে। দর্শক, বিরতির আগে দেশে কৃষি উন্নয়নে তথ্য প্রযুক্তির ব্যবহার নিয়ে কথা বলছিলাম জাপানের কিউশু বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক আশির আহমেদের সঙ্গে। আবার ফিরছি তার সঙ্গে আলোচনায়। আমরা তথ্য প্রযুক্তিকে ব্যবহার করে কিভাবে ফার্মাররা তাদের আয় বাড়াতে পারে এই বিষয়ে কথা বলছিলাম, এবং সর্বশেষ আপনি বলছিলেন যে আসলে তথ্য প্রযুক্তিটা কিভাবে ব্যবহার হচ্ছে এই কৃষি ক্ষেত্রে। এই বিষয়ে আবার একটু জানবো, বিস্তারিত জানতে চাচ্ছি। হ্যাঁ, তো বলছিলাম একটা টুলের কথা আর কি। এটার ভিতরে আপনার সিড সিলেকশন, আপনার জমি সিলেকশন, এগুলো টুলকিটের মাধ্যমে পেয়ে গেল। সো যখন ক্রপ মেনটেনেন্সের দিকে যায়, যে রোগবালাই যখন হলো তখন কি করবে, সো এক্সপার্ট তো সব জায়গায় নাই। যদি আপনি ইমিডিয়েটলি কিছু করতে না পারেন, আপনার ফসল পুরো ধ্বংস হয়ে যেতে পারে আর কি। এবং ওইটার আপনার বোটানিক্যাল সলিউশনটা কি? এমনি কেমিক্যাল পেস্টিসাইড তো পাওয়া যায়, কিন্তু আমরা স্বাস্থ্যকরী ফসল যেহেতু দেখতেছি, সুতরাং স্বাস্থ্যকর ফসল যেহেতু দেখতেছি, স্বাস্থ্যসম্মত ফসল দেখতেছি, তো আমরা দেখতে চাই আর কি যেটা আমাদের শরীরের জন্য হার্মফুল হবে না, এরকম পেস্টিসাইড ইউজ করতে চাই। তো সেটা এক্সপার্টের কাছে নলেজ আছে। সো সেই নলেজটা কোথায় আছে? আমাদের ধরেন আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এগ্রিকালচার ইউনিভার্সিটি আছে, ওইখানকার কিছু এক্সপার্ট আছে। আমাদের এক্সপার্ট আছে জাপানেও, ওনারা সবাই অনলাইন আছে। সো ওই তথ্যটা যদি কোনোভাবে, আমাদের যদি একটা মোবাইল ফোন আছে, এটা পোকা ধরলে আপনি একটা মোবাইল ফোনের ছবি তুলে এটা আমাদের এখানে পাঠিয়ে দিলে ইমিডিয়েটলি আমাদের এই ইনফরমেশনটা চলে যায় আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এগ্রিকালচার ইউনিভার্সিটিতে, সাথে সাথে চলে যায় আমাদের জাপানের এক্সপার্টদের কাছেও। সো ওনারা খুব ইমিডিয়েটলি এটার একটা সলিউশন দিয়ে দেন। কিন্তু আমাদের কৃষকরা কি এই প্রযুক্তি ব্যবহার করতে পারবে, বা তারা কি ক্যাপাবল এখনো? ভেরি গুড কোয়েশ্চেন। ওনারা এই মুহূর্তে ক্যাপেবল না। আমরা টাইম T0 কথা যদি বলি, এই মুহূর্তে ক্যাপেবল না। এই জন্য আমরা একটা এরিয়াতে একজন আইসিটি টেকনোলজিস্ট রেখেছি আর কি, যার কাছে এই ডিভাইসটা থাকবে। সো ফার্মার ইমিডিয়েটলি ওনার কাছে জানায়, উনি তখন এই ইনফরমেশনগুলোকে তৈরি করে, যিনি আইসিটি ইউজ করতে পারেন, উনি এই তথ্যটা পাঠিয়ে দেন। তো ওই তথ্যটা আবার যখন আমাদের গ্রামে পৌঁছে, ওই লোকের কাছে পৌঁছে, সে, আমরা ওনাকে বলি QVE, আমাদের প্রোডাক্টটার নাম দিয়েছি একটা QVG এন্টারপ্রেনিউর ওনাকে বলি। উনি এই তথ্যটাকে ফার্মারদের কাছে এক্সপ্লেইন করে দেন ওনার নিজস্ব ভাষায় এবং ফার্মারদের ভাষায়। আচ্ছা, আর একটা বিষয় আমার জানার ইচ্ছা রয়েছে। এক্ষেত্রে আমরা জানি যে আমাদের ফার্মাররা কিন্তু নিজেরাই কিন্তু অনেকটা বেশ অভিজ্ঞ, যেহেতু তারা অনেক দিন ধরে কৃষি কাজের সাথে রয়েছে। এক্ষেত্রে তারা কিন্তু অনেক সময় নিজেরাই বুঝে কিন্তু তারা ফার্টিলাইজার ইউজ করছে বা বিষ ইউজ করছে জমিতে। এক্ষেত্রে আপনারা যে অর্গানিক বিষ এবং অর্গানিক সারের কথা বলছিলেন, এক্ষেত্রে শুধুমাত্র সার বা বীজের আপনারা তাদেরকে কেন পরিচিত করাচ্ছেন না? শুধুমাত্র সার বা বীজ কেন নয়? আচ্ছা, এটা একটা গুড কোয়েশ্চেন। আসলে ওনাদের অনেক নলেজ আছে। সো ফার্মার A জানে, কিন্তু ফার্মার B জানে না। সো ওনাদের নলেজটাও কিন্তু আমরা অ্যাকোয়ার করতেছি। তো এই জন্য আমরা একটা এটাকে আমরা বলি আর কি যে এগ্রিকালচার সবাই ডাটাবেস, মিলিতভাবে যেন কিছু করতে পারে, সবার নলেজটা একসঙ্গে অ্যাকোয়ার করে এক জায়গায় রাখা, যাতে ফার্মার A জানে, B জানে না, এর নলেজটাও যেন B জানতে পারে, এরকম ব্যবস্থাটা আমরা করে দিচ্ছি তথ্য প্রযুক্তির মাধ্যমে। এবং আপনি একটু আগে বলতেছিলাম যে ওনারা কিভাবে ইউজ করবে, ওনাদের হাতে কিন্তু মোবাইল ফোন আছে, ওনারা মোবাইল ফোন ইউজ করতে জানে। সো আমাদের একটা IVR নামে একটা টেকনোলজি আছে আর কি, ওনারা একটা নির্দিষ্ট নাম্বারে ফোন করেন। আমি একটু পরেও আসতে চাচ্ছিলাম যে ওনারা প্রোডাক্টটা কীভাবে বিক্রি করবেন। ফর অ্যান এক্সাম্পল, ওনারা তো, আমরা একটা ই-কমার্স সাইট ব্যবহার করেছি, কারণ আমাদের কনজিউমাররা থাকে ঢাকা শহরে। সো ওনাদেরকে কিভাবে রিচ করবেন? লোকাল মার্কেটে উনি এটা বিক্রি করতে পারেন 15 টাকা। ঢাকা শহরে যদি একটা যারা স্বাস্থ্যসম্মত সবজি চাচ্ছেন, ওনারা কিন্তু প্লাস 10 টাকা প্লাস 50 টাকা দিতে আপত্তি করবেন না, যদি ওনারা বুঝেন যে এই এটা স্বাস্থ্যসম্মত। কিন্তু এই মার্কেটটাতে তো আমাদের এই কৃষকরা ওনাদের তো রিচ নাই, তাই না? সো আমরা একটা ছোট্ট সিস্টেম বানিয়েছি। আমি আগে টেলিফোনি একটা কোম্পানিতে কাজ করেছি, ওইখানটার থেকে আমার ছোট একটা প্যাটেন্ট আছে, ওই টেকনোলজিটা ইউজ করেছি। এটা হলো এই ধরনের যে উনি আমাদের ওয়েবসাইটে ফোন করেন। তো ফোন করলে ওই ওয়েবসাইটটা ওনাকে আপনার জিজ্ঞেস করে যে আপনি কি বিক্রি করবেন। তো আপনি যদি টমেটো বিক্রি করতে চান 1 টিপুন, আপনি যদি আলু বিক্রি করতে চান তাহলে 2 টিপেন। এই কথাটা তো উনি বুঝে যান। তো উনি 0 থেকে 9 পর্যন্ত বাটন টিপলেই কিন্তু ওয়েবসাইটে ওনার ইনফরমেশনটা চলে আসতেছে। ওই ইনফরমেশনটি আমরা কনজিউমারকে দেখিয়ে দিচ্ছি। সো কনজিউমার ওগুলো দেখে ওনারা চয়েস করতে পারেন যে কোন প্রোডাক্টটা কিনতে চান। ওই ইনফরমেশনটা চলে যায় আমাদের ওই গ্রামের যেই অ্যাসিস্ট্যান্টের কাছে। সো উনি ওই অনুযায়ী ফসলটা কাটবেন, কেটে তারপর ঢাকা এটাকে ডেলিভারি করে দেবেন। কিন্তু এটা তো একটু সময় সাপেক্ষ ব্যাপার হয়ে যাবে। যদি কৃষক যদি গ্রাম থেকে এই অর্ডারটা যদি দিতে চায় এবং এখান থেকে যদি কনজিউমার যদি ঢাকা থেকে দিতে চায়, তাহলে তো একটা সময় সাপেক্ষ একটা ব্যাপার হয়ে যাচ্ছে। এই সময়টা আপনি যদি ইয়ের সাথে তুলনা করেন, যে নরমালি উনি যদি ধরতে চান, আপনার যেহেতু তথ্য প্রযুক্তি এত ফাস্ট হয়ে যাচ্ছে, অর্ডারটা পাওয়াটা তো ফিউ সেকেন্ডস, কিন্তু যে সময়টা লাগবে সেটা হলো ডেলিভারিটা।
তো আমাদের এখন আসলে এই প্রজেক্টটাতে যেটা দেখতে চাচ্ছি যে প্রোডাক্টটার আসলে অ্যাকসেপ্টেবিলিটি কীরকম, সো কতজন লোক এই প্রোডাক্টটা চাচ্ছে, আসলে কত টাকা দিয়ে চাচ্ছে, আসলে এই আয়টার কত অংশ ফার্মারের কাছে যাবে, এই জিনিসগুলো এনশিওর করে দেখতে চাই আসলে আমাদের। ফার্মাররা কতখানি লাভবান হচ্ছে? আপনারা Exactly. কিছুদিন হলেও প্রজেক্টটাকে কাজ করাচ্ছেন এবং এখনো পর্যন্ত চলছে। এখন পর্যন্ত আপনারা কি পরিমাণ দেখছেন যে কেমন লাভবান হতে পারে ফার্মাররা? আমার মনে হয় 3 গুণ কমপক্ষে, 1.5 থেকে 3 গুণ, ডিপেন্ড অন আর কি যে কোন ভেজিটেবলটা ওনারা বানাচ্ছেন। কিছু ভেজিটেবল আছে আপনার অনেক উৎপন্ন হয়, যেমন ধরেন মূলা, মানুষ কখনই মূলার জন্য বেশি টাকা দিবে না, কিন্তু আপনি যদি মনে করেন যে চাইনিজ ক্যাবেজ বা ব্রকোলি, এগুলো হলো একদম শেষ পর্যায়ে চলে এসেছি। Okay. অবশ্যই জানতে চাচ্ছি যে আসলে আপনাদের পরিকল্পনা কি, এটা হিউজ ভাবে কিভাবে ফার্মাররা আরো লাভবান হতে পারে, বা সরকারি ক্ষেত্রে বা নেক্সট কি পরিকল্পনা রয়েছে, এটাকে আরো কিভাবে ছড়িয়ে দিয়ে যদি সত্যি লাভবান হয় কৃষকরা, এটাকে আরো কিভাবে বিস্তৃত করা যায়? থ্যাংক ইউ, এটা হলো আমাদের এখনকার বড় এজেন্ডা। সো সেই এজেন্ডা আমরা যদি বুঝতে পারি যে আসলে এটা কৃষকের লাভ হবে, তাহলে কৃষকরা আসবে। আর এই প্ল্যাটফর্মটা সার্ভিস কে দিবে? কোনো একটা কোম্পানি যদি আসে, যে কোম্পানি এটাকে আসলে একটা লাভবান পর্যায়ে এবং কৃষকদের লাভটাকে এনশিওর করে প্রোডাক্টটাকে স্বাস্থ্যসম্মত উপায়ে কনজিউমারের কাছে পৌঁছে দিতে পারে, তখন এটা সাকসেসফুল হবে। তো একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। ভবিষ্যতে অবশ্যই একদিন এই বিষয়গুলো নিয়ে আরো আলোচনা করব। Sure. অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। দর্শক, এতক্ষণ দেশে কৃষি উন্নয়নে তথ্য প্রযুক্তি ব্যবহারের নানা দিক নিয়ে কথা বলছিলেন জাপানের কিউশু বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক আশির আহমেদ। এবার নিচ্ছে আরও একটা বিরতি, আর এটা আবারও ফিরে আসবে একুশে বিজনেসে। তখন থাকবে শেয়ার বাজার ও দেশ বিদেশে ব্যবসা বাণিজ্যের নানা খবরাখবর। আমাদের সঙ্গেই থাকুন।